47-এর দেশভাগের পরে আপনাদের কি মনে হয় দেশ, জাতি, বর্ণ, সম্প্রদায় বিশেষে যে রক্ত আমরা ছড়িয়েছি এই মাটির মধ্যে, সেই রক্তকে যথেষ্ট পরিমাণে আমাদেরকে শিক্ষা দিতে পেরেছে? প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপকে যে ধাক্কা দিয়েছিল, এই দেশভাগ পুরো ভারতবর্ষকে একই রকম একটা প্রবল ধাক্কা দিয়েছে। জীবনের বেঁচে থাকার উপকরণগুলোর ক্রমাগত হাত ছাড়া হয়ে যাওয়ার যে প্রবণতার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, আবার দেখছি সেই সমস্ত দ্রব্যমূল্যর নাগাল আমাদের হাত থেকে বাইরে চলে যাচ্ছে। আপনাদেরকে আবার মনে হচ্ছে না যে সেই পাগলরাই এখনো আসলে ক্ষমতায় আছে? টোবাটেক সিংয়ের যে পাগলাখানা, তার চাইতে বাইরে যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আমাদের ভাগ্য বিধাতা হয়ে থাকেন, তাদের সুস্থতা এই পাগলাখানার পাগলদের চাইতে কোনো মতে বেশি বলে আপনাদের মনে হয়? যে পাগলরা প্রশ্ন করছে এইটা যদি দুদিন আগেও হিন্দুস্তান থাকে, কেমন করে সম্ভব যে হঠাৎ করে একদিনের মধ্যে এটা পাকিস্তান হয়ে গেল? তাহলে এর আগে এতদিন পাকিস্তান ছিল কোথায়? এই প্রশ্ন কি পাগলের প্রশ্ন বলে মনে হচ্ছে? একদিনের মধ্যে যে মানুষগুলো হাজার হাজার বছর ধরে যে মাটিতে বাস করে এসেছে, যার জীবনের সঙ্গে তার বাড়ির পাশের নৌকো, খেয়াঘাট, বাজারের কোণের বড় বটগাছ, বাড়ির পেছনে বিল, সন্ধেবেলা সে বটগাছ থেকে ভেসে আসা বুড়ো প্যাঁচাটার ডাক, হাজার হাজার বছর ধরে এগুলো যার মানুষের জীবনের বাস্তবতার পৃথিবীর অংশ, হঠাৎ করে এই হাজার বছর ধরে তার এই চেনা জানা প্রতিবেশী, এই পায়ের নিচের মাটি, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নৌকো, খেয়াঘাট, বাড়ি থেকে একটু দূরে মাঠ, সেই হাটের কোনায় বুড়ো বটগাছ, এগুলোর সঙ্গে কাটানো তার হাজার বছরের জীবন হঠাৎ করে তার আর রইল না। এই হাজার বছর তার পায়ের নিচের মাটি, এই জীবন আর তার জীবন না, এই দেশ তার দেশ না, এই মাটি তার মাটি না। এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের লোকের পক্ষে মেনে নেওয়া সম্ভব? বা সুস্থ কোনো মস্তিষ্কের মানুষের পক্ষে এই নির্ণয় করা সম্ভব? এই সিদ্ধান্ত কি নেওয়া সম্ভব? মান্টোর পাগলকে আপনাদের বেশি পাগল মনে হচ্ছে, নাকি যারা এই হাজার বছরের জীবন যার হাত থেকে কেড়ে নেওয়া হলো এক রাত্রের সিদ্ধান্তের মধ্যে দিয়ে, কে বেশি পাগল? সাধে মান্টো বলেননি। পরবর্তীকালে পাকিস্তানের কথা যখন জিজ্ঞাসা করা হলো, সেই বিখ্যাত গল্পটা আপনারা জানেন না? মান্টোকে বলা হয়েছিল যে পাকিস্তানকে দেখে আপনাদের কি মনে হয়? মান্টো একটা গল্প বলেছেন, যে গল্পটা আমি আপনাদেরকে বলবো না, সব গল্প বলে ফেলার দায়িত্ব আমার না, কারণ আপনাদের কিছু হোম টাস্ক অন্তত না দেই, বলে তো দিলাম যে অমুক জায়গায় একটা হাঁড়ির মধ্যে কিছু মিষ্টান্ন আছে, যার মিষ্টি খেতে ভাল লাগে সেটা খুঁজে দেখুক। সব দায়িত্ব আমি নিলে কেমনি করে হয়? মান্টো এই গল্পের প্রধান যে চরিত্র টোবাটেক সিং, তার আসল নাম বিশন সিং, একজন শিখ। তার গ্রামের নাম ছিল টোবাটেক সিং। এই লোক কোনো কথা বলতো, শুধু একটা কথাই বলতো, টোবাটেক সিং, টোবাটেক সিং, সঙ্গে আরও কিছু দুর্বোধ্য আজে বাজে কথা। এই লোক কখনো ঘুমাতো না, পায়ের উপর দাঁড়িয়ে থাকতো। বছরে কোনো একটা দিন, নির্দিষ্ট একটা দিনে সে স্নান করত, পরিষ্কার জামা কাপড় পরতো, চুল দাড়ি আঁচড়াত। ওই দিন তার স্ত্রী তার শিশু কন্যাকে নিয়ে তাকে দেখতে আসতো। অবাক কাণ্ড, কেউ জানে না এই বিশন সিং কেমন করে ওই দিনটা আপনা আপনি টের পেয়ে যেত। ওই দিন সে একা চুপচাপ দাঁড়িয়ে থাকতো, তার স্ত্রী মেয়েটাকে সামনে এগিয়ে দিত বাবাকে দেখার জন্য, এবং আধা ঘন্টা যে 1 ঘন্টা দেখা করার সময়, ওই পুরো সময়টা সে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, একদম স্বাভাবিক মানুষের মতো। প্রতি বছর যায়, ওই দিনটাতেই বিশন সিং পাগল, সে ঠিক টের পায় আজকে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে দেখা করতে আসে। প্রতি বছর 1 আঙ্গুল 2 আঙ্গুল করে মেয়েটা বড় হয়। বড় হতে হতে একদিন মেয়েটাকে নিয়ে এলো তার স্ত্রী, বলল যে সামনের বছর থেকে তোমার মেয়ে আর তোমাকে দেখতে আসবে না। কেন? তোমার মেয়ের বিয়ে ঠিক করেছে। 1 আঙ্গুল 2 আঙ্গুল করে বড় হতে হতে মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে। সেই বিশন সিংয়ের ভারত আর পাকিস্তান দুটো আলাদা দেশ হয়ে যাওয়ার খবর শোনার পর বিশন সিংয়ের একটাই প্রশ্ন, টোবাটেক সিং কোথায়? তার গ্রাম কোথায়? পাকিস্তানে না হিন্দুস্তানে?
তার পাকিস্তান হিন্দুস্তান নিয়ে কোনো চিন্তা নেই, তার চিন্তা তার গ্রাম নিয়ে। যখন শেষ পর্যন্ত দুই দেশের পাগলদেরকে ট্রাকে ভর্তি করে নিয়ে আসা হলো একদম সীমান্তে, এদিকে ভারত এদিকে পাকিস্তান। টোবা টেক সিং কোনো মতেই নামবে না, সে শুধু জিজ্ঞাসা করে টোবা টেক সিং কোথায়। ভারত পাকিস্তান নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু টোবা টেক সিং যেহেতু শিখ, তাকে কোথায় পাঠানো হবে? হিন্দুস্তানে, ভারতে। টোবা টেক সিং যেখানে সেখানে যাবেন না। বলা হলো আচ্ছা ঠিক আছে, এই পাগলটাকে সবার শেষে আমরা বদলি করি। সব পাগলকে পাঠানোর পর ভোরের দিকে জোর করে টোবা টেক সিংকে ট্রাক থেকে নামানো হলো। টোবা টেক সিং একটা অচল বটবৃক্ষের মতো, এদিকে ভারত এদিকে পাকিস্তান, মাঝখানের জায়গাটাতে দুই পা শক্ত করে দাঁড়িয়ে রইল। দুই পক্ষ থেকেই পুলিশ টানছে, সে কোনো দিকে তাকে 1 ইঞ্চি নড়ানো গেল না। ভোরের দিকে টোবা টেক সিং দীর্ঘদিন যাকে কেউ কখনো শুতে দেখেনি, বসতে দেখেনি, সেই টোবা টেক সিং একটা চিৎকার করে ভোরবেলা আলো ফোটার একটু আগে মাটিতে লুটিয়ে পড়ল। যে মাটি নো ম্যানস ল্যান্ড, যেটা হিন্দুস্তানও না, যেটা পাকিস্তানও না। এই টোবা টেক সিং গল্পটা আপনাদের কি মনে হয় যে এই গল্পটা আসলে শুধুমাত্র একটা গল্প? আপনাদের কি এই কথা মনে হওয়ার সুযোগ আছে টোবা টেক সিং এর যে পাগলাখানা, তার চাইতে বাইরে যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে, আমাদের ভাগ্য বিধাতা হয়ে থাকেন, তাদের সুস্থতা এই পাগলাখানার পাগলদের চাইতে কোনো মতে বেশি বলে আপনাদের মনে হয়? আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে দেশ, যে বাজার, যে দ্রব্যমূল্যের বিরুদ্ধে আরও অনেক কিছুর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনের বেঁচে থাকার উপকরণগুলোর ক্রমাগত হাত ছাড়া হয়ে যাওয়ার যে প্রবণতার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, আবার দেখছি সেই সমস্ত দ্রব্যমূল্যর নাগাল আমাদের হাত থেকে বাজারের কেনাকাটার জিনিসগুলো, চাল ডাল, প্রতিদিনকার জিনিসগুলো আবার সে আগের মতোই আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনাদেরকে আবার মনে হচ্ছে না যে সেই পাগলরাই এখনও আসলে ক্ষমতায় আছে, তাদের হাতেই নীতি নির্ধারণ করবার ক্ষমতা আমরা দিয়ে দিয়েছি? মনে হয় না যে 47-এ যারা দেশ ভাগ করেছিলেন তাদের সঙ্গে টোবা টেক সিংয়ের পাগলাখানার যে পাগল, তাদের আসলে তফাৎ? করতে হলে যারা করবেন তারা নিজেরাও সুস্থ কিনা এই ব্যাপারে প্রশ্ন করবার সুযোগ আছে। মান্টো ফলে বলেছিলেন, মান্টোর মনে হয়েছিল দেশ তো ভাগ করে ফেললেন, কিন্তু আমাদের টুকরো হয়ে যাওয়া সংস্কৃতি আর ভাগ হয়ে যাওয়া যতটুকু শিল্পের মধ্যে টিকে আছে, মান্টো বলছেন আমাদের নিজেদের ছিন্ন হয়ে যাওয়া শরীর থেকে যতটুকু আমরা বাঁচাতে পেরেছি, আর পশ্চিমা রাজনীতির ছাইয়ের তলায় যতটুকু চাপা পড়ে আছে, সেইটুকু উদ্ধার করে তার গায়ে লেগে থাকা ধুলো ঝেড়ে পরিষ্কার করে তরতাজা করতে হবে। কারণ ঝড়ের মুখে যা কিছু হারিয়েছি তা পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। মান্টোর এটা মনে হয়েছিল, ফলে তিনি কোনো দিকেই যেতে রাজি নন। তিনি টোবা টেক সিংয়ের মতোই, তিনি হিন্দুস্তানেও যাবেন না, তিনি পাকিস্তানেও যাবেন না। তিনি এই হিন্দুস্তান আর পাকিস্তানের মাঝখানে একটা ছোট্ট পাতলা সীমানা, নো ম্যানস ল্যান্ড, সেখানে তিনি বটবৃক্ষের মতো তার 2 পা মাটির গভীরে প্রথিত করে দিয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষে একটা চিৎকার করে সেই নো ম্যানস ল্যান্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন। ফলে মান্টো প্রবল ধাক্কা খেয়েছিলেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপকে যে ধাক্কা দিয়েছিল, এই দেশভাগ পুরো ভারতবর্ষকে একই রকম একটা প্রবল ধাক্কা দিয়েছে। ইউরোপ খুব সম্ভব দুটো বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে কিছু শিক্ষা লাভ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর সে একটা ধাক্কা খেয়েছে যে পুরো পৃথিবীকে সে উপনিবেশের মধ্যে শাসন করে। ইংরেজরা বলে যে সে বাধ্য হয়ে শাসন করছে, কারণ এই কালা আদমিগুলো হচ্ছে হোয়াইট ম্যানস বার্ডেন। সাদা মানুষরা খুব কষ্ট করে বাধ্য হয়ে কালো মানুষগুলার বোঝা টান। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে তারা বুঝতে পারলো তাদের নিজেদের ভেতরে কি প্রবল রক্ত তৃষ্ণা লুকিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের মধ্যে আরও প্রবলভাবে তাদের বুঝিয়ে দিল তাদের এই সভ্যতার গর্ব আসলে কতটা ঠুনকো। ফলে এখন তারা অন্তত আর কিছু না হোক ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা অনেকগুলো দেশ এক হয়ে গিয়ে ভিসা পাসপোর্ট তুলে দিতে পেরেছে। এটা
নিঃসন্দেহে রাষ্ট্রনৈতিক জায়গা থেকে একটা অগ্রগতি। তার পেছনে আরও অনেক কিছু আছে, সেদিকে আমি যাব না। শুধু একটা সিদ্ধান্ত যে আমরা পাসপোর্ট ভিসা উঠিয়ে দিচ্ছি, এটা একটা অগ্রগতি রাষ্ট্রনৈতিক জায়গা। কিন্তু এই 47-এর দেশভাগের পরে আপনাদের কি মনে হয় দেশ, জাতি, বর্ণ, সম্প্রদায় বিশেষে যে রক্ত আমরা ছড়িয়েছি, যে রক্ত আমরা বইয়ে দিয়েছি এই মাটির মধ্যে, সেই রক্তকে যথেষ্ট পরিমাণে আমাদেরকে শিক্ষা দিতে পেরেছে? কয়েকদিন আগেও তো আমরা দেখলাম যে গাছ থেকে যে পাতাগুলো ছেঁড়ার অনুরোধ না করে যে গ্রাফিতিটা ছিল, সেখান থেকে একটা পাতা কি নির্দ্বিধায়, কি নির্বিরোধে ছিঁড়ে ফেলা হলো। ছিঁড়ে ফেলা হয়নি? কোন পাতাটা মনে আছে? কোন পাতা ছিঁড়ে ফেলা হলো? কয়দিন আগে, মাত্র কয়েকদিন। এই জন্য কাগজের বিদ্যায়তনিক ইতিহাস নয়, হৃদয়ের ইতিহাসের জন্য দরকার, সাহিত্যের ইতিহাসের জন্য দরকার। যেমন আপনি ধরুন ইন্তেজার হুসেনের কথা, বিখ্যাত একজন গল্পকার। ইন্তেজার হুসেন গল্প লিখছেন, গল্পের শুরু তার ভাবনা যায় যেখান থেকে। দেশভাগের কথা তিনি কীভাবে বলছেন? রাজা পৃথ্বীরাজ, যার হাত থেকে ক্ষমতা চলে গেল ভারতবর্ষে, পৃথ্বীরাজের সময় তার গণকরা এসে বলল, মহারাজ, শেষ নাগ, অনন্ত নাগ, শেষ নাগের নাম তো জানেন আপনারা, মানে যার উপরে বিষ্ণু শায়িত থাকে, সেই শেষ নাগ বা অনন্ত নাগ। রাজা পৃথ্বীরাজের গণকরা এসে বললো যে মহারাজ, আমরা গণনা করে দেখেছি যে শেষ নাগ এখন আপনার রাজত্বের দিল্লির মাটির তলায় আছে। এই শেষ নাগ যখন যেই জায়গার মাটির তলায় থাকে, সেই জায়গায় জগৎ শাসন করে। এখন এই শেষ নাগ ঠিক দিল্লির মাটির তলায় আছে। সে যদি বিশ্রাম শেষ করে পাক খেয়ে অন্য কোথাও চলে যায়, আপনি রাজত্ব হারিয়ে ফেলবেন। রাজা পৃথ্বীরাজ জিজ্ঞাসা করলেন, তাহলে কি করা? বলে, শেষ নাগটা আটকে ফেলতে হবে। কীভাবে আটকাবে? গণকরা গুনে বললো, তারা ঠিক এই পরিমাণ মাটির তলায় শেষ নাগ আছে, কি করা যায়? পৃথ্বীরাজ বলে, সোজা হিসাব, একটা লোহার কিল বানাও, লোহাটা ডান্ডা বানাও, মাথার চোখা থাকবে এবং মাটির নিচে সেটাকে গাঁথো, ঠিক যে জায়গায় শেষ নাগ আছে তাকে ওই জায়গায় আটকে ফেলো লোহার ডান্ডা দিয়ে, সে আর কোথাও যেতে পারবে না। গণকরা গুনে বললো, ঠিক এই জায়গায় আছে। বিরাট উঁচু এক লোহার ডান্ডা বানানো হলো, সেই ডান্ডা মাটির নিচে গাঁথাও হলো। গণকরা গুনে বললো, হ্যাঁ ঠিক একদম শেষ নাগের ফনায় গিয়ে আটকেছে, এটা আপনার আর কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু পৃথ্বীরাজের সন্দেহ হতে লাগলো, ঠিক মতো আটকেছে তো, ঠিক মতো আটকেছে তো। উনি বললেন, এক কাজ করো তো, ডান্ডাটা তুলে দেখো। ডান্ডা তুলে দেখলো, ওই ডান্ডার মাথাটা রক্তাক্ত আছে, রক্ত টপ টপ করে পড়ছে, তার মানে ঠিক মতোই আসলে এটা লেগেছে। শেষ নাগকে আসলেও দিল্লির মাটির তলায় ওই লোহার কিলক পুঁতে আটকে ফেলা হয়েছিল। রাজা পৃথ্বীরাজ বললেন, তাড়াতাড়ি আবার 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 পুতো। ততক্ষণে কি আর শেষ নাগ থাকে? সে তখন লহর খেয়ে, পাক খেয়ে কোত্থেকে কোথায় চলে গেছে, কে জানে। তার কিছুদিন পরেই পৃথ্বীরাজ তার রাজত্ব হারালেন চিরকালের মতো। ইন্তেজার হোসেন বলছেন, কতবার যে এরকম ভারতবর্ষে এই দিল্লির বুকে শেষ নাগ এসে ঠাঁই নিয়েছিল, কতবার যে তাকে আমরা আটকে রাখার চেষ্টা করেছিলাম, কতবার যে সে এখান থেকে পাক খেয়ে চলে গেছে অন্য কোথাও, এখন সে কোথায় কে জানে, আমরা কেউ জানি না। এই ইন্তেজার হোসেন তিনি গল্প বলতে গিয়ে দেশভাগকে দেখছেন একটা সন্দেহের জায়গা থেকে। তার বিখ্যাত গল্প আছে, ছোট্ট গল্প, নাম হচ্ছে বেসন কি হালুয়া, বেসনের হালুয়া। একটা ছোট্ট কলোনির মতো আছে দিল্লির মধ্যে, মুসলমান প্রধান কলোনি। সে কলোনির মধ্যে প্রত্যেক দিনই সকালবেলা এক বেসনের হালুয়াওয়ালা এসে এক জায়গায় দাঁড়ায়, নির্দিষ্ট একটা জায়গায়। ঝড় হোক, জল হোক, শীত হোক, গরম হোক, ঠিক সকাল 11টার সময় আল্লাহর ওই বান্দা ঠিক একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াবে। এবং যখন ওই বেসনের হালুয়াওয়ালা এসে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে ওই কলোনির ভেতরে যত বাচ্চা আছে তাদের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যাবে। কোনো বাচ্চা এসে মাকে বলবে, মা হালুয়া খাবো, 1 পয়সা দাও, 1 পয়সা দাও। কোনো মা বলবে, এই ছেলেটার জ্বালায় আমার জীবন শেষ হয়ে গেল, বাপকে বারবার বলি স্কুলে ভর্তি করে দিই, স্কুলে ভর্তি করবে না, আমার যত হচ্ছে দুর্যোগ বলে একটা চর মারবে, চর মেরেও লাভ নেই, সে হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে থাকবে। শেষ পর্যন্ত তাকে একটা পয়সা দেওয়া হবে, 1 পয়সা নিয়ে সে দৌড়ে গিয়ে 1 পয়সার বেসনের হালুয়া খাবে।
কেউ আছে কোনো বাচ্চা গিয়ে, এক বাচ্চা তার নাম হচ্ছে মাসুদ। ওই মাসুদের মা একটু ধনী ফ্যামিলির। মাসুদের সঙ্গে মাসুদের মায়ের সম্পর্ক বুর্জোয়াদের মতো অ্যাটিকেটালের সম্পর্ক। সে গিয়ে বলবে যে আম্মা, উর্দু গল্প তো, আমি হালুয়া খাবো। তার মা বলবে ছি বাবা, এই কথা কখনো বলতে নেই, বাইরের হালুয়া কখনো খেতে নেই, তোবা করো, বলো আর কখনো হালুয়া খাবো না। যেহেতু তার মায়ের সঙ্গে বুর্জোয়াদের মতো সম্পর্ক, সেও ভদ্রভাবে তোবা করতো, বলতো মুখে আর কখনো হালুয়া খাবো না, বলে আবার হাত বাড়াতো, মা 1 পয়সা। একটু পরে দেখা যেত সত্যি সত্যি সে 1 পয়সা নিয়ে দৌড়ে গিয়ে বলে এই 1 পয়সা হালুয়া আমাকেও। এক এক বাচ্চা এক একভাবে কোনো না কোনোভাবে ঠিক 1 পয়সা আদায় করে হালুয়া ঠিক খেয়ে নিত। এর মধ্যে ঘটলো কি, কলোনির মধ্যে চায়ের দোকান ছিল, সে চায়ের দোকানে সবাই গুজগুজ ফিসফিস করে, আর বলো না ভাই, আর থাকা যাবে না দিল্লিতে, আর এই সবজি বাজার বলতে আর কিচ্ছু নাই রে ভাই, আগুনে ছাই হয়ে গেছে, আর অমুক জায়গা আর বলো না রে ভাই, সব শেষ। শোনো, যার যেখানে যা আছে, চাল আটা যা যা আছে শুকনো খাবার সব পোটলায় বেঁধে নাও, বুঝছো, আর থাকা যাবে না। সত্যি সত্যি দেখা গেল একটা একটা করে বাড়ি খালি হচ্ছে। ওই যে মাসুদ, যে মাসুদের সঙ্গে তার মায়ের সম্পর্ক বুর্জোয়াদের মতো অ্যাটিকেটালের সম্পর্ক, একদিন সকালে দেখা গেল সে মাসুদের বাড়িতেও একটা বিশাল তালা ঝুলছে। 2 দিন পরে দেখা গেল মাসুদের বাড়ির ওপরে একটা বানরের ফ্যামিলি এসে ঠাঁই নিয়েছে। 2 দিন পর প্রথম যে ছেলেটার গল্প করা হয়েছিল, দেখা গেল তাদের বাড়ির সামনেও একটা টাঙা এসে দাঁড়িয়েছে। ওরা কিছু পোটলা পুটলি নিয়ে সেই টাঙায় উঠে বসলো। টাঙাটা আস্তে আস্তে খটখট করতে করতে কলোনির দরজার দিকে, বাইরে যে গেট, সে গেটের দিকে হতে লাগলো। আর ওই বাচ্চা ছেলেটা দেখলো জীবনে প্রথমবারের মতো, এতদিন সে দেখেছে ঠিক বেলা 11টার সময় দূর থেকে প্রথমে বেসনের হালুয়াওয়ালার ডাক শুনতে পাওয়া যায়। আস্তে আস্তে ওই হালুয়াওয়ালা শূন্য থেকে বড় হতে 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 চোখের সামনে দাঁড়ায়, কিছুক্ষণ হালুয়া বেচে, এরপর আবার সে হাঁটতে 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 শূন্যে মিলিয়ে যায়। ওই ছেলেটা প্রথমবারের মতো টাঙায় উঠে কলোনি ছেড়ে যেতে যেতে জীবনে প্রথমবারের মতো দেখলো হালুয়াওয়ালা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। সে নিজেই আস্তে আস্তে দূর থেকে দূর আরও দূরে যেতে যেতে হালুয়াওয়ালা নিজেই এক সময় শূন্যে মিলিয়ে গেল। 1947 সালের দেশভাগ নিয়ে এটা একটা গল্প। এই ইন্তেজার হুসেন একটা ট্রিলজি লিখেছেন, বস্তি, আগে সমন্দর হ্যাঁ, নয়া ঘর ট্রিলজি। এই ট্রিলজি শুরু হয়েছে 1947। এই বস্তির মধ্যেই 1947 এসে উপন্যাসের যে মূল নায়ক জাকির, সে থাকতো আমাদের ঢাকায়। 71 সালের পর সে ঢাকা ছেড়ে চলে যায় করাচিতে, এবং জাকিরের ক্রমাগত মনে হতে থাকে এই যে 47 পার হয়ে আমরা 71 এলাম, এটা কেন ঘটলো, কার কারণে ঘটলো। জাকিরের মনে হয় ঠিক যে কারণে 47-এ দেশ ভাগ হয়েছিল, সেই দেশ ভাগের এতগুলো মানুষ যারা দেশ হারিয়েছিল, তাদেরকে প্রকৃত অর্থে আমরা দেশ দিতে পারিনি। ওই দেশ দিতে না পারার অপরাধের কারণেই আবার অনেকগুলো মানুষকে নতুন করে দেশ ছাড়া হতে। তার যে বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে আফজাল। সে আফজাল একটা গল্প শোনায়। গল্পটা হচ্ছে গৌতম বুদ্ধের জাতকের গল্প। কীরকম জাতকের গল্প? গল্পটা হচ্ছে এরকম যে গৌতম বুদ্ধ বলছেন, একবার একটা গাছের মধ্যে, অরণ্যের মধ্যে অরণ্যে আগুন লাগলো। তার মধ্যে মহাবৃক্ষ ছিল, সে বৃক্ষের মধ্যে অনেক হাঁস ছিল, বুনো হাঁস। সেই বুনো হাঁস, চারদিকে আগুন, অরণ্যের মধ্যে আগুন চারদিকে জ্বলতে 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 সেই বন্য হংস যে গাছের মধ্যে ছিল, সেই মহাবৃক্ষের দিকে এগোচ্ছে। বাকি সব গাছ থেকে পালিয়ে যাচ্ছে অন্য হাঁসেরা। যেতে যেতে তারা সেই বন্য হংসকে বলল, তুমিও এসো, তুমিও আমাদের সঙ্গে এই বৃক্ষ ছেড়ে পালাও। কিন্তু সেই মহাবৃদ্ধ বুনো হাঁস বলল, হে আমার সাথী হাঁসেরা, এই চন্দন বৃক্ষে আমি এতদিন বাস করেছিলাম, এই চন্দন বৃক্ষে আমি জন্মগ্রহণ করেছি, এই চন্দন বৃক্ষের মধ্যে আমি শিশু থেকে কৈশোর পার হয়ে আমার যৌবন এসেছে, এই চন্দন বৃক্ষের ডালে আমার সন্তানদের জন্ম হয়েছে, তারাও তরুণ হয়েছে,
তারাও নতুন করে তাদের সন্তানদের জন্ম দিয়েছে। এই চন্দন বৃক্ষের ডালের মধ্যে আমার জন্ম। আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এখানে কাটিয়েছি। আজকে আমি কি করে শুধুমাত্র অরণ্যের এই লেলিহান শিখার ভয়ে কি আমি এই চন্দন গাছকে ছেড়ে অকৃতজ্ঞের মতো চলে যাব? সেই বুনো হাঁস ওই চন্দন গাছের মধ্যে থেকেই চন্দন গাছের প্রতি তার ভালোবাসা প্রমাণ করে আগুনের মধ্যে পুড়ে চন্দন গাছ সহ পুড়ে ছাই হয়ে গেল। সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে যেহেতু চন্দন গাছ পুড়েছে, অদ্ভুত সুগন্ধও ছড়িয়েছিল। এই জাতকের গল্প বলে গৌতম বুদ্ধ প্রশ্ন করেছিলেন, হে ভিক্ষুগণ, বলো তো চন্দন বৃক্ষের মধ্যে ভালোবাসার মূল্য দেয়া সেই বুনো হংসকে? বুদ্ধের পর নিজেই উত্তর দিয়েছিলেন, হে ভিক্ষুগণ, ওই চন্দন বৃক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা পোষণ করে, চির কৃতজ্ঞতা পোষণ করে চন্দন গাছে পুড়ে মরা সেই বুনো হংস, আমি বুদ্ধ নিজেই সেই চন্দন গাছের সঙ্গে পুড়ে মরা বুনো হংস।